পুকুরের তাজা কাসকি মাছ আলু টমেটো দিয়ে রান্না করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। বাস্তব সব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ সোমবার, এখন সকাল ৮টা বাজে। পুকুর ধারে চলে আসলাম ধানগুলি উঠাতে। আজ ৬ দিন ধানগুলি ভিজানোই আছে। রৌদ্র দেখে আজ সিদ্ধ করব ভাবছি। তাই দুজনে মিলে ধানগুলি উঠিয়ে নিয়ে যাব। আজকের সারা দিনের সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আশা করছি। সবকিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। ধানগুলো মাড়ানোর পরেই বস্তায় ঢুকিয়ে পুকুরে ভিজিয়েছে। এগুলি কিন্তু ঝাড়া হয় নাই, তাই বস্তাগুলো পুকুরে ভাসছে। ভুসিও আছে। বাপুর দোনো গাড়ি উড়ে গিয়ে বাপ তো বাপ আর হুতে 6 মাসের বয়স। 2 মাসের নি আচ্ছা ইয়ার ফেদি ঘাটুর ফেদি লই যাও আইয়ের ভুসি ভুসি ঝাড়া জুড়া নাই, এমনি ধান ভিজে দিছিলাম। এবার হিগানো হিগানো লাল আলু আসেনি। আগে তো করতেন, অনেক আগে আনে তো অনেক আগে আনে তো কত লাল আলু নিছি। আর অন্য তুমি খাইলে কলমি শাক দিব, ধনিয়া দিব, যেটা লাগে এটা করিয়া এত তো বেকার আছে। এটাই তো এই জন্য করের গতিকে তো আমরা খাইতাম। ধানের বস্তাগুলো জল থেকে উঠিয়ে পুরাই ভরে অল্প অল্প করে বাড়িতে নিয়ে যাব। একসাথে এত বড় বস্তা নেওয়া যাবে না। এই দেখুন ধানে কত ভুসি। এই অল্প কয়টা ধানের জন্য বাড়ি এসে কোনো লাভ নাই, এটা আমরাও বুঝি। তবে নিজের জমির ধান ফেলতেও পারবো না। এখানে আমার শ্বশুর শাশুড়ি সবার আশীর্বাদ জড়িয়ে আছে, তার জন্যই ধানগুলি নিতে বাড়িতে চলে আসলাম। এদিকে মেয়ে, নাতি, জামাই সবার সাথেও দেখা হবে। বাড়িতে আম আছে, কাঁঠাল আছে, এগুলিও দেখে শুনে যাব। ঘর বাড়ি সব কিছুই আছে, তার জন্যই আসা। আর বিশেষ করে আমাদের তো ঢাকায় তেমন কাজ নাই, শুধু রান্না খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। ধানগুলো অল্প অল্প করে এনে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এটা হলো ডাবল, আমরা ডাবল বলি, বা টিনের একটা ধান সিদ্ধ করার পাত্র। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় ডেবল বলে, তো আমি বলছি ডাবল, কি জানি কি নাম। ধান সিদ্ধ করার টিন, এটাই বললেই মনে হয় বেশি ভালো হবে। খড় দিয়ে সিদ্ধ করছি, দুইজন দুই দিকে আগুন বাড়াচ্ছি। বেশিক্ষণ সময় লাগবে না, 20-25 মিনিট সময় লাগবে ধান সিদ্ধ হতে। দুই দিকে আগুন বাড়ালে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চারদিকে 4টা টিন দিয়ে
ঘেরাও দিয়ে বেশি করে ধান দিয়েছি। 2 বস্তা ধান একসাথে দিয়ে দিলাম এক ডবলে। অল্প অল্প একটু রৌদ্র দেখা যায়, ভগবান জানে কি অবস্থা হয়। খড়গুলো ভালোভাবে জ্বলছে না, তাই সরিষার ডাঁটিগুলো নিয়ে আসলাম। সরিষার ডাঁটি মনে হয় ভালোই জ্বলবে। আমাদের জমিতে সরিষা হয়েছিল, ওই সরিষার গাছগুলো শুকিয়ে ধারের উপর রেখে গিয়েছিলাম। ওটা কেমন জ্বলে দেখব। বাপের লগে যাবে, হাতে নি চালাইবি কর। বাবা তুই বাবারে চালাই নিতে পারবি নি? এতে কোন ক্লাসে বো? ও 12টার সময় তো ছুটি যাবো কেন? আজকের পুরো পর্বটিতে আমাদের আঞ্চলিক ভাষাই বেশি থাকবে। আশা করছি অনেকের কাছে ভালো লাগবে। আপনারা যারা বুঝতে পারবেন না, আপনাদের কাছে হয়তো ভাষাগুলি তেমন ভালো লাগবে না, তবে আকার ইঙ্গিতে আমাদের চালচলনে পুরো পর্বতে আমরা কি করছি সবকিছুই কিন্তু বুঝতে পারবেন। এদিকে জয়শ্রীর মা কুলো দিয়ে হেলনের ডাল ঝাড়ছে, ওই শব্দটাই আপনারা শুনতে পাচ্ছেন। ধানগুলো সিদ্ধ হওয়ার পর স্টিলের 2টা প্লেট দিয়ে গরম ধানগুলো টেনে টেনে কুড়ার উপর নিলাম। এরপরে একটা কাপড়ের উপর মেলে দিচ্ছি একটু ঠান্ডা হোক। তারপরে নেটের উপর ধানগুলো মেলে দেব শুকানোর জন্য। 3টা শাড়ি দিয়ে বড় একটা কাপড় সেলাই করে নিয়েছি। এটাতে যখন আমরা ওই ধানের সময় বাড়ি আসি, জমিতে যখন ধান মাড়াই করি বা সরিষা উঠাই, এই কাপড়টা তখন সুন্দর কাজে লাগে। কাপড়টা নিচে বিছিয়ে দিয়ে ওটার উপর মেশিন বসিয়ে ধান মাড়াই করি। ডেবল থেকে পুরো ধানগুলো উঠিয়ে নিয়েছি, এখন গরম জলটা ঢেলে নিয়ে নিচ্ছি। উনি ধরতে পারছেন না, তাই জয়শ্রীর মাকে ডেকে আনলাম ডেবলটা ধরার জন্য। গোপালদের ওখান থেকে 4টা ইট এনে ডেবলটা বসিয়েছিলাম। ইটগুলো খুব গরম, এগুলো ঠান্ডা হলে পরে দিয়ে আসবো। সম্পূর্ণ ধানগুলি ঢালা হয়ে গেছে, ঠান্ডাও হয়ে আসছে। এবার নেটে ছড়িয়ে দেব।
গ্রাম অঞ্চলে যাদের জায়গা জমি আছে তাদের কিন্তু সারা বছরে কাজ থাকে, একটা না একটা ফসল জমিতে থাকবেই। নেটটা অনেক বড়, ধানগুলো একেবারে পাতলা করে মেলে দেব। রৌদ্রই পাওয়া যায় না, আজ হয়তো রৌদ্র উঠেছে, আগামীকাল হয়তো রৌদ্র থাকবেও না। সিদ্ধ ধানগুলো ঠান্ডা হওয়ার জন্য এটাতেও রেখেছিলাম। সবগুলো ধান নেটের উপর দিয়ে দিলাম। ধান সিদ্ধ করার ছাইয়ের উপর জল দিয়ে আগুনটা নিভিয়ে দিয়েছি। একটু ঠান্ডা হোক, পরে ছাইগুলো জমিতে ফেলে আসবো। একটু রৌদ্র দেখে সবাই সবার কাজে ব্যস্ত। কেউ কাপড় ধুয়ে মেলে দিচ্ছে, কেউ বাদাম রৌদ্রে দিচ্ছে, কেউ হেলনের ডাল রৌদ্রে দিচ্ছে, আমরা দিলাম ধান রৌদ্রে। এই তো দেখবেন কত বিক্রি হয়ে যাবো, চাই আমি ভিডিও করি, ভিডিও করি ছড়াই দিব সব। মেলা তরকারি আসলে ঘরের সামনে বাজার করতে হইলে কত সুবিধা। কেন আপনার গো সুবিধা, আঙ্গো অসুবিধা। সুবিধা মানে আমার চিন্তাটা করেন না কি কথা। বাড়ির সামনেই রাস্তার উপরে ভ্যান গাড়ি করে শাক সবজি মাছ তরকারি সব নিয়ে আসলো। এখান থেকে সবাই যার যার প্রয়োজন মতো বাজার করে নিয়ে যাচ্ছে। আমরাও একটা বড় সাইজের করলা নিলাম, কাঁচামরিচ নিলাম। শসা ভালো লাগে না, কিরা অঙ্গা আসেনি, কিরা নাই তো অঙ্গা সব মাপলা। তুই কিয়া লবি? ভেন্ডি লব। কিয়া ভেন্ডি? ভেন্ডি কত করি? ভেন্ডি 50। সব তরকারি 50, 50-এর নিচে কিছু নাই। আপনার মাছ বিক্রি শেষ তো লাগে কেন? আর দুগো আছে, কত করে বেচছিলেন?
260 260 নি আচ্ছা আরো মাছ কি সুন্দর মাছ। এনাদের মতো অনেকেই আছেন বাড়ির সামনেই শাক সবজি মাছ তরি তরকারি যা আছে সব নিয়ে আসেন, ফল ফ্রুট সব। তো বাড়ির বৌমারা আর বাইরে যেতে হয় না, বাজার থেকে তেমন কিছু কিনতে হয় না, বাড়ির সামনেই সব কিনে। বাড়ি এসে আমরা এখন পান্তা ভাত খাচ্ছি। গতকালের একটু পান্তা ভাত রয়ে গেছে, এখন দুপুর 11:30 বাজে। তো আমরা এখন দুজনে পান্তা ভাতগুলো ভাগ করে খেয়ে নিচ্ছি। খুবই ভালো লাগছে, সকাল থেকে গরমের কাজ করেছি, এখন পান্তা ভাতগুলো খেতে দারুণ লাগছে। কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ বাদাম ভাজা আর একটুখানি লবণ নিয়েছি, দারুণ লেগেছে খেতে। বাড়ির সামনে থেকে উনি এই মাছগুলো এনেছেন, একেবারে পুকুরের টাটকা মৌরলা মাছ। আমাদের গ্রাম অঞ্চলে এটাকে কাসকি মাছ বলে। একেবারে টাটকা মাছ, ডিম ভর্তি প্রায় প্রতিটা মাছে। উনি বলছেন 1 কেজি নিতে, আমি বলছি এত কাটতে পারবো না, হাফ কেজি নিয়েছে। তো ছোট মাছগুলো এভাবে পেট গেলে নিয়ে নেব, আর বড়গুলো একটু বটি দিয়ে কেটে নেব। বড় প্রতিটা মাছে পেটে ডিম ভর্তি, শুধু কেটে পেটের ময়লাটা ফেলে দিচ্ছি আর ডিমগুলো বের করছি না। পাকা ঘাটলার উপর নিয়ে ডলে ডলে ধুয়ে আনবো। সমীরের বউ রান্না করছে, ওদের রান্নাঘরেই আজ রান্না করব। গতকালও সমীরের বউ ওখান থেকে রান্না করে নিয়ে আসছি। এরকম 2টা চাল কুমড়ো কেটে নিয়েছি, হেলনের ডাল দিয়ে রান্না করব। আর একটা রয়েছে। হেলনের ডাল সিদ্ধ হওয়ার পর চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। চাল কুমড়োগুলো আর একটু ছোট করে বা সরু করে কাটলে আরো ভালো হতো, তাড়াহুড়ো করে কেটেছি, একটু বড় সাইজের হয়ে গেছে। এখন ফোড়নে দেব, শুধু লবণ হলুদ আর কাঁচামরিচ দিয়ে রান্না করছি। গোটা জিরা ফোড়নে দিচ্ছি। সমীরের বউ রান্না হয়ে গেছে, ও বলছে কাকিমা আমার গরম চুলায় ভাত বসিয়ে দেন, তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের তো শুকনো লাকড়ি আছে জ্বালানোর, তো ওখান থেকে লাকড়ি এনে চুলায় দিয়ে দিলাম, খুব সুন্দর মতো জ্বলছে। নামানোর আগে 3-4টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। কাজের ফাঁকে ফাঁকে ধানগুলো নেড়ে দিচ্ছি। আকাশে মেঘও দেখা যাচ্ছে, তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়ে ধানের ওখানে যেতে হবে। হেলনের ডাল দিয়ে চাল কুমড়ো রান্না হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে। ভাত একটু বলক আসার পর নামিয়ে রেখেছিলাম, চাল কুমড়োর তরকারিটা রান্না করে আবার বসিয়ে মাড় গেলে নিয়েছি। এখন মাছ রান্না করব, শুধু টমেটো কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে। অল্প একটু হলুদ দিয়েছি, 1 চামচ গুঁড়ো মরিচ দিয়েছি। ভালোভাবে মাখিয়ে পেঁয়াজ ফোড়নের উপর দিয়ে দিলাম। 2-1 বার উল্টে পাল্টে দিয়ে সামান্য করে জল দিয়ে মাখো মাখো করে চচ্চড়ি রান্না করব। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে চুলার উপর বসিয়ে দিয়ে উঠোনে যাচ্ছি। ধানগুলো আবার নেড়ে দিতে হবে। এখন দুপুর 2:30 বাজে। 1টার দিকে ঝড় তুফান একসাথে আসলো। কি যে তাড়াহুড়ো করে ধানগুলো উঠিয়েছি একমাত্র ভগবানই জানেন। অনেক জোরে হাওয়া বাতাস বিজলি গর্জন করে খুব জোরে বৃষ্টি আসছিল। বেশিক্ষণ বৃষ্টি ছিল না, তো ধানগুলো উঠিয়ে নিয়ে এরপরে স্নান করে এখন খাবার খেতে বসলাম। ধানের ভালো করে জলও টানে নাই।
কিছুই করার নাই, এই সময় ধান নিয়ে সবারই এরকম অবস্থা হয়। দেখি যদি একটু সুযোগ পাই বিকেলবেলা ধানগুলো বসে বসে ঝেড়ে নেব। ভুসি সহ ধানগুলো ভিজানো হয়েছিল, আমি তখন বাড়িতে ছিলাম না। ওনাকে বলেছি ঝাড়া টাড়ার কোনো প্রয়োজন নাই, এভাবে যা আছে তাই বস্তাতে ঢুকিয়ে ধানগুলো ভিজিয়ে রাখো, আমি আসলে সিদ্ধ করে পরে ঝেড়ে নেব। হেলনের ডাল দিয়ে চাল কুমড়োর তরকারিটা এত যে চমৎকার হয়েছে, ওটা দিয়েই আমরা একবার আর ভাত খেয়ে নিয়েছি। রাতের জন্য অল্প একটু রেখে পুরোটাই খেয়ে নেব। উনি বলছেন বহুদিন পর চাল কুমড়োর তরকারি খেলাম, অনেক ভালো হয়েছে। তো ঢাকা শহরে আমরা যেই চাল কুমড়ো পাই ওটাকে জালি কুমড়ো বলা হয়, ওটাও চালে ধরে, ওটার স্বাদে আর এটার স্বাদে অনেক পার্থক্য। মৌরলা মাছের তরকারিটাও অনেক চমৎকার হয়েছে উনি বলছেন। আসলে তাজা মাছের স্বাদই আলাদা, একেবারে তাজা মাছ। সকাল থেকে কি যে তাড়াহুড়ো করেছি, ধানগুলো পুকুর থেকে আনা, তারপর সিদ্ধ করা, উঠোনে মেলে দেওয়া, রান্না বান্না করা, অনেক ঝামেলার বিষয় ছিল। এর পরেই বৃষ্টি আসছে, অন্ধকার হয়ে আসছে, ঝড়ো হাওয়া একসাথে সব শুরু হলো। এরপরে ধানগুলো উঠিয়ে নিলাম। গতকাল সন্ধ্যার সময় উঠোনে ৩-৪টা আম পেয়েছি, ওই আমগুলো কেটে নিচ্ছি। এগুলো বেশি মিষ্টি হবে না, একটু টক হবে মনে হচ্ছে। লবণ আর একটা কাঁচামরিচ দিয়ে মেখে আমরা দুজন খেয়ে নেব। এখন সন্ধ্যা পার হয়ে গেছে, আমি আসলাম আমাদের পাশের বাড়িতে। তো এখানে এসে দেখি জীবনের বউ পূজা দিচ্ছে, কীর্তন করছে। তো আমি এখানে একটু প্রণাম করে অল্প কিছুক্ষণ বসলাম, খুব ভালো লেগেছে। এখন আসলাম আমাদের গোসাই বাবাজির সমাধি মন্দিরে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আজকের সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। গোসাইয়ের সমাধি মন্দিরে এসে অনেকক্ষণ পর্যন্ত কীর্তন করেছি সবাই মিলে। এখন রাত 9টা বাজে। প্রসাদ পেয়ে আমরা সবাই যার যার বাড়ি চলে যাব। আপনারাও সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।